ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্বে বিএনপি মহাসচিব ও মন্ত্রিত্বের দায়িত্ব ছেড়ে এবার দেশের রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর পদত্যাগ ও রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন নিজ জেলার মানুষ। চলেছে মিষ্টি বিতরণ। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মির্জা ফখরুল। প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। এর ২ বছর পর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। স্থানীয় নেতৃত্বের সেই পথ ধরেই ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বৃহস্পতিবার দায়িত্বে থাকা সকল পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার খবরেই উচ্ছ্বাসিত হয়ে ওঠেন ঠাকুরগাঁওবাসী। নেতাকর্মীদের পক্ষ থেকে করা হয়েছে মিষ্টি বিতরণও। শহরের চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই চলছে আলোচনা। জেলার একজন সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে প্রার্থী হওয়ায় এটিকে গর্বের বিষয় হিসেবে দেখছেন দলটির নেতাকর্মী সহ জেলাবাসী। জাতীয়তাবাদী দল বিএনপি ওনাকে নমিনেট করেছে, এটাই একজন কর্মীর কাছে সবচেয়ে বড় সম্মানের, সবচেয়ে বড় গর্বের। ঠাকুরগাঁওবাসী আরও গর্বিত, সারা বাংলাদেশ গর্বিত যে আমরা প্রেসিডেন্ট একটা পাবো, এমন একটা ভালো লোক পাবো আমরা। এটাতে আমরা আসলে খুবই আনন্দিত এবং আমরা গর্ববোধ করি, কারণ এরকম একজন নেতা বাংলাদেশে বিরল। দলের নেতাকর্মী ও জেলাবাসীর প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞার কারণে রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমন একটি স্থানে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন জেলার নেতৃবৃন্দরা। ওনার জীবনে যে আপনি জানেন যে আপনার যে ত্যাগ এবং যে অবদান ওনার এই দেশের জন্য, মানুষের জন্য, তার সত্যিকার অর্থে আজকে উনি মূল্যায়ন পেয়েছেন, স্বীকৃতি পেয়েছেন বলে আমরা মনে করি। আমরা ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিএনপি স্থায়ী কমিটিকে এবং ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। একসময় ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি। নাটকে অভিনয়ের পাশাপাশি দিয়েছেন নির্দেশনাও, এমনকি ক্রীড়াঙ্গনেও ছিল তার সরব উপস্থিতি। অভিনয় জীবনের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়গুলোর একটি ঢাকাই চলচ্চিত্রের 2 পরিচিত তারকার সঙ্গে তার মঞ্চ ভাগ করে নেওয়া। খ্যাতিমান চিত্রনায়ক আব্দুর রহমান ও ঢাকাই চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চ অভিনয় করেছেন মির্জা ফখরুল। চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্ব, আর এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, নতুন ইতিহাসের অপেক্ষায় উচ্ছ্বসিত পুরো জনপদ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, মাদক ও অনৈতিকতার অভিযোগ তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, পাড়ায় মহল্লায় যুবকদের প্রতিরোধ কমিটি গঠন করে এই অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনায় জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে যুব সম্মেলনে দেয়া প্রধান অতিথির ভাষণে তিনি আহ্বান জানান। 2026 অনুষ্ঠিত হয়েছে বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা শুধু সরকার বা রাজনৈতিক দলের উপর ছেড়ে দিলে হবে না, তরুণদেরও এর পাহারাদার হতে হবে। গণভোটের রায় খণ্ডিতভাবে বাস্তবায়নের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পরে খুলনা প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে। ব্যাধি সমাজ দেহে
বাসা বেঁধেছে যে সমস্ত দুরারোগ্য রোগ, এই রোগের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করে তুলতে রাজি আছেন কিনা বলুন। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, কোরআন পড়তে হবে, চরিত্র গড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অনৈতিকতা, অনাচার, পাপাচার থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে জনজীবন ও শিল্প কারখানায় নেমে এসেছে দুর্ভোগ। গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে, পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ অপেক্ষায় পড়ছেন চালকরা। গত কয়েকদিনে সংকট আরও বেড়েছে, এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন চালকরা। এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। মাত্র ৭০ টাকার গ্যাস নেওয়ার জন্য স্টেশনের বাইরে ভোর ৫টা থেকে প্রায় ৩ কিলোমিটারের এই লম্বা লাইন। গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে গ্যাস নিতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিছুদিন আগে তেলের সিরিয়াল দাম বাড়াইছে, সিরিয়াল নাই, পাম্প খালি। হ্যাঁ, গ্রামগঞ্জের কারণ নাই, ঢাকাও কারণ নাই, যে রাস্তায় এসে গ্যাস নাই, বাসাটা ঘুমাই কারণ নাই, কই যায় এটি কারণ যায়, কই গ্যাস যায় কই। দীর্ঘ অপেক্ষায় অতিষ্ঠ চালকরা। তারা বলছেন, দিন শেষে মহাজনের কাছে জমা টাকা দেওয়ার পর বাজার করে পরিবারের জন্য খাবারের অবশিষ্ট কোনো টাকাই থাকে না। জমা একটাও কম নাই, মা আমাদের জমা দেওয়া থাকবো করতো, আমরা তো চালাই গ্যাস নিতে দিন শেষ হয়ে যায়। কর্মজীবী যারা আছে তাদের সবারই অসুবিধা। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে সময়মতো যাত্রী না পাওয়ায় তাদের দৈনিক আয় কমে শূন্যের দিকে যাচ্ছে। আমরা তো সিএনজি, আমরা গরিব, এই যে জমা দিতে পারি না, এদিকে গ্যাস লইতে পারি না, কি যে একটা পরিস্থিতি, সংসার চালানি কষ্ট হয়ে যাচ্ছে। এদিক দিয়ে রাস্তায় পেরেশানি, এদিক ঘরের পরিবারের পেরেশানি, ইনকাম নাই, ঘর ভাড়া, নানান একটা পেরেশানির ভিতরে আছে। এখন না পারি মরতে, না পারি বাঁচতে। কম বেশি তো আমাদের বাচ্চা কাচ্চাও তো পড়াশোনা করার চেষ্টা করাইতেছি বাবা, তাহলে আমাদের উপায় কি বলেন? এটাই তো বলছি যে আমাদের এই কষ্ট আল্লাহ ছাড়া আর কাউকে বলার জায়গা নাই। কথা মুমূর্ষু রোগীদের জরুরি সেবা প্রদান করা অ্যাম্বুলেন্সটি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। এতে করে রোগীর যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলছেন অ্যাম্বুলেন্স চালক। এক দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময় পথে ঘাটে। এই যে একটা দুর্ঘটনা যখন ঘটবে তখন ড্রাইভার কে নেবে? তখন সরকার তো নিবে না, মনে হয় কখনো না, ড্রাইভাররা নেবে। এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে, পাইপলাইন থেকে গ্যাস সঠিকভাবে সরবরাহ না থাকায় গ্যাসের কোনো চাপ নেই, তাই লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছেন না তারা। আমরা তো আসি গ্যাস দেওয়ার জন্যই, ড্রাইভারকে বুঝতে পারি না, আমরা লাইনে গ্যাস নাই, 40 ফিট মন দাঁড়াইয়ে আধা ঘন্টা দিয়ে 20 মিনিট দিই, এইভাবে 150 প্রেশার ওঠে, 150 প্রেশার বেশি প্রেশার ওঠে না। অপেক্ষারত গাড়ি চালকরা সরকারের কাছে দাবি করেন, এই গ্যাস সংকট আসলে কারা তৈরি করছে। জনগণের ভোগান্তি কমানোর জন্য এই সংকট দ্রুতই সমাধান করা হোক। আমার দেশের রাষ্ট্রের গ্যাস আমরা গ্যাস পাচ্ছি না। এই সিএনজি পাম্পেদের একটা সিন্ডিকেট, তারা যে একটা সিন্ডিকেট করে রাখে, গ্যাসের প্রেশার কমে রাখতেছে, হয়তো বাড়াক নাইলে কমাক। বর্তমান সরকার যিনি আছেন উনি কি চাচ্ছি যে আমাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য, নাইলে আমরা গরিব না খায় মরতে। চরম এই গ্যাস সংকট মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বৈরী আবহাওয়ার পর বাজারের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কমেনি নিত্যপণ্যের দাম। পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে রাজধানীর কাঁচাবাজার প্রায় সব ধরনের সবজির দাম চড়া। বেড়েছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দামও। ফলে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মাঝে। বাড়তি দামের কারণে প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনেই ফিরতে হচ্ছে অনেককে। ক্রেতাদের অভিযোগ, দিন দিন নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। মাছ মাংসের বাজারও চড়া, নতুন করে বেড়েছে পেঁয়াজ ও মুরগির দাম। নিত্য প্রয়োজনের সবকিছুর দামই বেশি। এভাবে চলতে থাকলে সাধারণ জনগণ কিভাবে চলবে? যাদের ইনকাম সীমিত তারা কিভাবে চলবে? সবকিছু নিয়ন্ত্রণে আসুক। আগের সরকার থাকতেও কিছুটা নিয়ন্ত্রণে ছিল, এখন তো সবকিছু হাতের বাইরে। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত তাদের জন্য এটা একটা মানে কি বলবো, নাবিশ্বাস পরিণত হচ্ছে আর কি। তো এখন আমরা চাই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক। দাম বাড়তি কারণে আগের থেকে সীমিতভাবে বাজার করতেছি।
বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়ার পর গ্যাস বিদ্যুৎ সংকট ও পরিবহন ব্যয় বাড়ায় দাম বেড়েছে পাইকারি বাজারেও, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। পটল 10 টাকা কেজিতে বাঁচছিল, গেছে সপ্তাহে আসছিল পাইকারি 40 টাকা, এই সপ্তাহে 50 টাকা, 10 টাকা বাঁচছে, 10 টাকা বাড়ায় বেচতেছি। হ্যাঁ, রসুন 160 টাকা, আদা 160 টাকা, আর এটা 100 টাকা, এটা 30 টাকা, এটা 60 টাকা। 1-2 সপ্তাহ আগে 50 টাকা ছিল, এখন 60 টাকা। জ্বালানি ও পরিবহন ব্যয় সহ নানা সংকটে অস্থির নিত্যপণ্যের বাজার। সাধারণ মানুষের প্রত্যাশা বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বছরে প্রায় ৮০ লাখ টাকা দেয় সিটি টোল, তবুও সেবা থেকে বঞ্চিত মালিক সমিতি ও সাধারণ যাত্রীরা। বলছি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের কথা। ক্ষমতার পালা বদলে বদলেছে মেয়র ও একাধিক প্রশাসক, তবু প্রায় 100 বছরের পুরনো ভবন আর ভাঙাচোরা বাস স্ট্যান্ডে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। যাত্রী দুর্ভোগ আর টার্মিনালের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। দক্ষিণের জনপদের 21 জেলা আর সড়ক পথে সমগ্র বাংলাদেশে যাওয়ার একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ। 100 বছরের পুরনো এই টার্মিনাল থেকে প্রতি বছর প্রায় 80 লাখ টাকা সিটি টোল আদায় করে বরিশাল সিটি কর্পোরেশন। তবুও তেমন কোনো সুবিধা পায় না বাস মালিক, শ্রমিক বা সাধারণ যাত্রীরা। টার্মিনাল আমরা ঢুকতে পারি না, আমরাও রাখতে চাই না, ইচ্ছে করে কারণ টার্মিনাল আমরা ঢুকতে পারি না, বড় বড় গাছ আছে। অনেক সময় রাস্তার উপর গাড়ি রাখার কারণে আমাদেরকে ট্রাফিক মামলা দেয়। আমরা কেন সেটা হ্যাসেল হব? আমরা তো এখানে সিটি কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছি। এইটার অংশ হিসেবে সিটি কর্পোরেশন বা অন্যান্য অথরিটি যেন আমাদের গাড়িগুলোকে স্ট্যান্ডে যথাযথভাবে রাখার ব্যবস্থা করে। এবছরও আপনার প্রায় 80 লক্ষ টাকার উপরে সিটি টোল নির্ধারিত করা হয়েছে সরকারিভাবে, কিন্তু আমরা সেরকমের সিটি টোলের কোনো আমরা সুযোগ সুবিধা পাই না। ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ে প্রতিনিয়ত, নেই নিরাপদ যাত্রী ছাউনি। অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে তীব্র যানজটে নাকাল নগরবাসী। ভবনটা এখন ভাঙিয়ে পড়তেছে। বিভিন্ন সময় এই শ্রমিক ও মালিকরা রওনা দিলে তাদের অনেকের গায়ে পড়িয়া অনেকে কম বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। এগুলো যদি এই সংস্কার না করা হয় তাহলে মনে হয় সিটি টোল এ জায়গায় আর হয়তোবা এ ধরনের একটা সিদ্ধান্ত আসবে। এবার উন্নয়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাস মালিক সমিতির। 50 টাকা হিজড়া দিচ্ছি, প্রতিটা গাড়ি প্লাই করলে 50 টাকা, কোনো সেবা পাচ্ছি না। কিন্তু সেবা না পাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি মোটামুটি যে আমরা আর ওই ইজারার 50 টাকা দিব না। পরবর্তীতেও যদি কোনো বিষয় উন্নতি না হয় তাহলে আমরা অচিরেই ধর্মঘট ডাকব। দূরপাল্লা এবং অভ্যন্তরীণ বাস 2 স্থানে সরানো হলে এই দুর্ভোগ থাকবে না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। এখান থেকে আমাদের টার্গেট ছিল যে ঢাকার বাস যতগুলো আছে, ঢাকা থেকে বিভিন্ন জেলায় যে যায়, এই আমাদের বরিশাল হয়ে যে যায়, বরিশাল হয়ে যায়, এই বাসের কাউন্টার ওখানে থাকবে। আপাতত লোকাল বাসগুলো এখানে থাকবে। তাহলে দুইটা যদি ভাগ হয়ে যায় তাহলে ধরেন এই শহরের চাপ, অর্থাৎ দুই জায়গায় যে বাসের চাপ, রাস্তার উপরে বাস দাঁড়িয়ে থাকা, যাত্রী তোলা, এই যে অবস্থায় যানজটের তীব্র একটা যানজট সৃষ্টি হয়, এই কাজটা অন্তত হবে না। আবার কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এটি। ক্ষমতার পালা বদলে এসেছে অনেক মেয়র, অনেক প্রশাসক, তবুও পরিবর্তন বা উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এই টার্মিনালটিতে। তাই এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবে দ্রুত পদক্ষেপ আর নিশ্চিত করবে যাত্রী সেবা, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা কয়েক বছর আগে প্রথম শ্রেণীর মর্যাদা পেয়েছে। নাগরিক সুবিধা বাড়ার প্রত্যাশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় চরম দুর্ভোগে পৌরবাসী। প্রতিনিধি মশিউর রহমান বাবুর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া মহল্লা, বিশেষ করে ঠাকুরবাড়ি কলেজ রোড, মহিমাগঞ্জ রোড, দুর্গাপুর রথবাড়ির পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় জমে থাকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। পানিতে ডুবে থাকা গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। পানি নিষ্কাশন হয় না, কিছু হয় না। এখানে দীর্ঘদিন ধরে পানি আটকে আছে, আমরা স্কুলে যেতে সমস্যা হয়।
এখানে ময়লা পানি পা চুলকায়, এখানে কাজকর্ম ঠিকভাবে হয়নি, নিচু জায়গা থেকে পানি পাচ্ছে। ড্রেন ঠিক নাই, রাস্তা ঠিক থাকে লাভ কি? রাস্তার ড্রেনের পানি রাস্তা তো। এদিকে স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করায় প্লাস্টিক, পলিথিন ও আবর্জনায় ভরাট হয়ে গেছে অনেক ড্রেন। কোথাও কোথাও ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। দীর্ঘ সময় পানি জমে থাকায় বাড়ছে মশার উপদ্রব, রয়েছে পানিবাহিত রোগের আশঙ্কাও। হোটেলে আসলে এই দুর্ভোগ এলাকাগুলোতে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়, কিন্তু আসলে এই দুর্ভোগগুলো কিন্তু লাঘব হয় না। আমাদের ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। আসলে পানি নামার জায়গা যদি না থাকে তা পানিটা যাবে কই, যার ফলে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট কোনো জবাব না দিয়ে ব্যস্ততার অজুহাতে ফোন সংযোগ কেটে দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এই সপ্তাহে আসতে পারে অর্ডার, অথবা আগামী ফাইনাল প্রসেসে আছে, এই সপ্তাহে, আগামী সপ্তাহে অথবা তারপরের সপ্তাহে অর্ডার চলে আসবে। পৌরবাসীর দাবি, কাগজে কলমে প্রথম শ্রেণীর মর্যাদা নয়, নাগরিক সেবাতেও এর প্রতিফলন চান তারা। দ্রুত ড্রেন সংস্কার ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত না হলে আগামী বর্ষায় ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। আমাদের কৃষি। পটুয়াখালী গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় পান চাষের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। উপজেলায় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পান চাষকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, রোগবালাই প্রতিরোধ ব্যবস্থাপনা, বিদেশে রপ্তানি বৃদ্ধি এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে ফিরতে পারে পান চাষিদের মুখের হাসি। প্রতিনিধি হাসান এলাহির তথ্যচিত্রে শবনম অবনীর ডেস্ক রিপোর্ট। পান চাষে বিখ্যাত পটুয়াখালীর গলাচিপা উপজেলা। তবে বর্ষা মৌসুমে পান চাষে যেন ভোগান্তির শেষ নেই। অতিবৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে এলাকার পানের বরজগুলোর ভেতরে সৃষ্টি হয় জলাবদ্ধতার কারণে পানের লতা পচন ধরা থেকে রক্ষার জন্য পানি সেচের ব্যবস্থা করতে হয়। এতে খরচ যেমন বাড়ে, কমে যায় মাটির উর্বরতাও। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। বৃষ্টির কারণে বরপতার ব্যাপক ক্ষতি হয়েছে। খাইয়া না খাইয়া করা লাগে, যে টাকা ব্যাংকে গুনে আনছি লোন দিয়ে আমরা খুলাইতে পারি না, পান দিয়ে। উপজেলার স্থানীয় বাজারগুলোতে খুচরা ও পাইকারি দরে পান বিক্রি করেন এখানকার চাষিরা। তবে ন্যায্য মূল্য না পাওয়ায় চাষের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, কীটনাশকের দাম ও শ্রমিকদের মজুরি দিয়ে লাভবান হতে পারছে না চাষিরা। বাজারে আমদানি বেশি কিন্তু রপ্তানি কম, এজন্য আমরা খুব লসে আছি আর কি। পান দিয়ে সংস্থার মাধ্যমে টাকা না লোন করিয়া বর করছি, বর করার পরে এখন দিয়ে যায় কিস্তি ঠিক মতন দিতে পারতেছি না। বিগত বছরে দেশের দক্ষিণাঞ্চলের পান বিদেশেও রপ্তানি হয়েছে। বর্তমানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উন্নত মানের পান চাষ হলেও বাজারে তেমন দাম না পাওয়ায় হতাশায় দিন কাটছে চাষিদের। চাষি যারা করে তারা এখন অনেক অসহায়, যে অসহায় মানে বইলে কান্দেও কুল পাইতেছে না তারা। উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, এবছর গলাচিপা উপজেলায় প্রায় ৩৫০ হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। সরকারের পক্ষ থেকে পান চাষের জন্য কোনো ধরনের সহযোগিতা দেয়া হয় না। সহযোগিতা এলে তা চাষিদের মধ্যে বিতরণ করা হবে। পান চাষ করতে তাদের যে পরিমাণে হচ্ছে তাদের খরচ হয়, অনেক সময় তাদের সেই খরচটাও তারা উঠাতে পারে না। এই জন্য সরকারের তরফ থেকে আমাদের যদি কোনো সহায়তা আসে আমি তাদেরকে সেটা দেব। চাষিদের প্রত্যাশা রপ্তানির সুযোগ বৃদ্ধি সহ পানের ন্যায্য মূল্য প্রাপ্তি ও পান চাষের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেবে সরকার। শবনম অবনী, মাই টিভি।